আচ্ছা দেখেন আজকে 9 নম্বর ক্লাস দেখেন আজকে আমরা মূলত অনলাইন ক্লাসটাতে তো স্যাম্পলিং দেখছিলাম তো ঠিকমতো হয়তো বুঝতে পারেন নাই আপনাদের যেহেতু স্যাম্পলিং পর্যন্ত মিডে সিলেবাস আজকে আমরা স্যাম্পলিং ক্লাসটা মানে এই স্লাইডটা পুরোটা শেষ করব আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের যেগুলোতে প্রবলেম মানে এতদিন ধরে যেগুলো পড়াইছে আমি বললাম না গ্রুপ ডাটাগুলো ইম্পর্টেন্ট বেশি তো এই কালকে আজকে একটা কাজ করবেন আজকে রাতে সবগুলো দেখবেন দেখে যেগুলো প্রবলেম কালকে ক্লাসে এগুলো সলভ করে দেবো ঠিক আছে একটু ভালো মতো করে দেখে আসি এটা কি মিডে থাকবে হ্যাঁ স্যাম্পলিং মিডে স্যাম্পলিং হ্যাঁ তো স্যাম্পলিং আমি পড়াইছিলাম তো স্যাম্পলিংটা কি আপনারা তো জানেন স্যাম্পল কি আর পপুলেশন কি বলছিলাম জি স্যার পপুলেশন হচ্ছে সব অনেকগুলো একসাথে মিলানো আর পপুলেশন রিপ্রেজেন্টিং পপুলেশন হচ্ছে মানে টোটাল নাম্বারস অফ ইউনিট এখানে যদি ক্লাসে এই যে চেয়ারগুলো বসানো আছে যদি 100টা চেয়ার থাকে ধরেন চেয়ারের স্ট্যান্ড বের করবেন মানে চেয়ারটা যে বসবে ছেলেমেয়েরা চেয়ার যখন কিনছে তখন হচ্ছে ধরেন অথরিটি যারা কিনছে তারা দেখবে যে চেয়ারটা ঠিক আছে কিনা সো তারা চেক করে দেখবে এখন 100 চেয়ার তো তারা চেক করবে না দুই একটা চেয়ারকে চেক করবে সো এই যেগুলাকে চেক করতেছে এগুলো হচ্ছে স্যাম্পল আর সম্পূর্ণ ইউনিটগুলো হচ্ছে পপুলেশন আর তার মানে আমরা কি বলতে পারি যে স্যাম্পল হচ্ছে একটা সব ইউনিটে মানে যতগুলো ইউনিট আছে সব ইউনিটের রিপ্রেজেন্টেটিভ আপনারা যেমন সিআর বলেন সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আপনি সিআরটা কি করে আপনাদের ক্লাসে যত সব কথাবার্তা দাবি দেওয়া সবকিছু আছে এগুলা আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যায় টিচারদেরকে বলে তাই না সে তো নিজের কথাটাই শুধু বলে না আপনাদের মাধ্যমে আগে ডিসকাস করে বসে আলোচনা করে যে কি করা যায় দেন যেটা ডিসিশন হয় সেটা তো জানায় তাই না ঠিক সেভাবেই আপনারা ক্লাসে সবাই হচ্ছে পপুলেশন আর সিআররা আপনাদের স্যাম্পল হতে পারে তাহলে ওকে সিআর তো থেকে বাদ করে দিবেন বাচ্চা আচ্ছা তো স্যাম্পল আর পপুলেশন আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন এখন স্যাম্পলটা কেন দরকার মানে স্যাম্পলিংটা কেন দরকার এটা বুঝতে হবে স্যাম্পলিং কেন দরকার বলতে পারবেন এক নম্বর হচ্ছে এত বেশি সংখ্যক পপুলেশন এত বেশি সংখ্যক পপুলেশন তো সবগুলো চেক করাটা সম্ভব না কস্ট অনেক বেশি আসবে এক দুই নাম্বার হচ্ছে অনেক টাইম কনজিউমিং ব্যাপার অনেক সময় লাগবে না অনেক বেশি সময় লাগবে তো স্যাম্পলিং করার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কস্ট ঠিক আছে কারণ আমরা সবগুলো চেক করতে অনেক সময় লাগবে এবং কস্টও অনেক বেশি লাগবে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে দেখেন স্লাইডে যে ডিস্ট্রাকটিভ টাইপস অফ আইটেম এর বেলা যখন আমরা স্যাম্পলিং করব ডিস্ট্রাকটিভ টাইপস অফ আইটেম কি ধরেন পানির গ্লাস কাঁচের গ্লাস তারপর হচ্ছে যেমন চশমা হতে পারে কাঁচের জিনিসপত্র থাকে না তারপর হচ্ছে বুলেট মানে বন্দুকের গুলি এখন এগুলো যদি আপনি সবগুলোর কোয়ালিটি চেক করতে চান ধরেন পানির গ্লাসের কোয়ালিটি চেক করতে যাচ্ছেন তো আপনার পপুলেশন হচ্ছে 10,000 গ্লাস এখন আপনি দেখলেন যে কতটুকু উপর থেকে পড়লে পানির গ্লাসটা ভেঙে যায় এখন সবগুলো আপনি চেক করলেন কিছু থাকবে কিছু থাকবে না 100% ড্যামেজ হয়ে যাবে সো এটা যেমন বন্দুকের গুলি আপনি ধরলেন যে হচ্ছে প্রতিটা গুলি হচ্ছে প্রতিটা পপুলেশন হচ্ছে আপনি বন্দুকে ফিট করে হচ্ছে চালায় দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে কিনা প্রতিটা যদি চালায় দেন আপনার কাছে কিছু থাকবে না সো ডিস্ট্রাকটিভ টাইপস অফ আইটেমের ক্ষেত্রে ওয়েস্টেজের পরিমাণটা 100% হয়ে যায় যদি আমরা 100% চেক করি সেক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট এই জন্য এমন একটা টেকনিক দরকার যে টেকনিকের মাধ্যমে আমি কিছু রিপ্রেজেন্টেটিভ নেব ওই রিপ্রেজেন্টেটিভগুলো টেস্ট করব রিপ্রেজেন্টেটিভগুলো টেস্ট করার পরে আমি হচ্ছে এটা ধরে নিব যে এটার যে স্পেসিফিকেশন এটার যে প্যারামিটারস এটার যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক এটা হচ্ছে সমস্ত পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করতেছে বুঝা গেছে বুঝতেছেন কি বলতেছি বলেন তো বলেন আপনি বলেন আমি কেন স্যার আপনি বলেন কারণ আপনি মাথা নিচু করে আছেন বলেন কি বললাম
বলবেন নাহলে কিন্তু মাইনাস। স্যার স্যাম্পলিংটা বুঝতে পারবে? মানে আমি এতক্ষণ ধরে কি বললাম? আচ্ছা ঠিক আছে, তো না আপনার বলতে হবে না। সো স্যাম্পলিং করার আমাদের উদ্দেশ্যটা কি, যে আমরা অনেকগুলো আইটেমের মধ্যে থেকে কিছু রিপ্রেজেন্টেটিভ নিব যেটা হচ্ছে ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে পপুলেশন, আনবায়াসড হবে, বায়াসড হবে না। বায়াসড আর আনবায়াসড বুঝেন? বায়াসড মানে ধরেন হচ্ছে যেটা ট্রু রিপ্রেজেন্টেটিভ না। ধরেন আপনার পণ্য সব খারাপ কিন্তু বায়ারকে দেখাচ্ছেন ভালো ভালো কিছু পণ্য, ঠিক আছে? যেমন চাল কিনতে গেছেন, চাল কিনতে যাই মনে করেন একটা চালের বস্তা কিনবেন পুরো, তো দোকানদার কি করছে, বস্তার মুখে হচ্ছে ভালো চালগুলো রাখছে, নিচে হচ্ছে খারাপ চালগুলো রাখছে। তো আপনি স্যাম্পল হিসেবে অবশ্যই বস্তাটা খুলে শুরু চালগুলো নেবেন, নিয়ে দেখবেন ঠিক আছে কিনা। তো এটা কিন্তু ট্রু রিপ্রেজেন্টেটিভ হলো না, ঠিক আছে? মানে বায়াস হলো না, বায়াস হয়ে গেছে, এটা বায়াস বায়াস হয়ে গেছে। আনবায়াসড মানে এটা ট্রু রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? সো আমরা যে স্যাম্পলিং গুলো করব দেখেন, এখন স্যাম্পল নিব আপনাদের ক্লাসে, আমি এটা एग्जांपल দিছিলাম। ধরেন আপনাদের ক্লাসে 60 জন, ধরে 60 জনের মধ্যে একজনের সিজিপিএ 3.98, বাকিদের হচ্ছে 3.98 এর নিচে, একদম সর্বশেষ যিনি ওনার সিজিপিএ ধরেন 2.00। এখন ধরেন ইউজিসি থেকে ভিজিটে আসছে, ভিজিটে আসে তারা বুঝতে চাচ্ছে যে এই ক্লাসে গড় সিজিপিএ কত, অথবা এই ক্লাসে স্টুডেন্টরা কেমন সিজিপিএ পায়। আমি এখন 3.98 যে পাইছে ওকে নিয়ে যাই দিলাম যে তোমার সিজিপিএ কত, সে বলতো 3.98। সো এটা পুরো ক্লাসের সিজিপিএ হিসেবে আমি চালা দিলাম। এটা কিন্তু হচ্ছে আপনার বায়াস, ঠিক আছে? এবং এটা কিন্তু স্যাম্পলিং যে আমরা নিছি, মানে ওই যে 3.98 এর জনকে আমরা নিছি, তো এটা নেওয়া কি সঠিক হইছে? সঠিক তো হয় নাই। তো এই জন্য স্যাম্পলিং চুজ করার জন্য আমাদের কিছু মেথড ফলো করতে হবে, কিছু অবজেক্টিভস আমি অলরেডি বললাম, কিছু আমাদের প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মাধ্যমে আমরা স্যাম্পলিং গুলো করে থাকি। তো প্রসেসগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং অথবা নন র্যান্ডম, ঠিক আছে? টাইপস অফ স্যাম্পলিং, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু সামনে কিন্তু পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়ালেখা করেন। টাইপস অফ স্যাম্পলিং, একটা কি বললাম? র্যান্ডম, আর একটা নন র্যান্ডম। নন র্যান্ডম সো র্যান্ডম স্যাম্পলিংটাকে কি বলা হয়? প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে? প্রবাবিলিটি স্যাম্পলিং। কে কথা বলতেছে? এই পাশে লিখতে ভুলে কথা বলা নাকি? আচ্ছা, একটা প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং, অথবা একটা র্যান্ডম স্যাম্পলিং, নন র্যান্ডম স্যাম্পলিং। এটা যাতে উল্টাপাল্টা না হয় পরীক্ষায়, ঠিক আছে? যে কোনো নামই আসতে পারে। সো এখন র্যান্ডম স্যাম্পলিং যেগুলো আছে, র্যান্ডম স্যাম্পলিং গুলা এগুলাকে আবার বিভিন্ন, মানে এই যে মেথডটা আছে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, র্যান্ডম স্যাম্পলিং আর নন র্যান্ডম স্যাম্পলিং কেন হলো? র্যান্ডম স্যাম্পলিংটা হচ্ছে মূলত আপনার, র্যান্ডম স্যাম্পলিংটা কি লটারির মাধ্যমে প্রবাবিলিটি মানে সিলেক্ট করা হয়। লটারি তো আপনারা বুঝেনই, 1 বাই 1 লটারির মাধ্যমে সিলেক্ট করা হয়, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আর নন র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যেটা লটারির মাধ্যমে সিলেক্ট করা হয় না। সো র্যান্ডম স্যাম্পলিং এ আমরা কিছু ক্যাটাগরি দেখি: সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ। এগুলো হচ্ছে কিসের উদাহরণ? র্যান্ডম স্যাম্পলিং মেথডের উদাহরণ। সো আমরা আর নন র্যান্ডম এর মধ্যে কিছু আছে। আমি মূলত এই স্লাইডটা আপনাদের টেক্সটাইল, যেহেতু আপনারা টেক্সটাইল ডিগ্রি নিচ্ছেন, সো টেক্সটাইলে বিভিন্ন স্যাম্পলিং আমাদের করতে হয় না? করতে তো হয়। ফাইবারের করতে হয়, সুতার করতে হয়, স্লাইবারের করতে হয়, ফ্যাব্রিকের করতে হয়, স্যাম্পলিং করতে হয় না? তো আমি মূলত এই স্লাইডটা পুরোটা হচ্ছে, যেহেতু আপনাদের স্ট্যাটিস্টিক্স এর স্যাম্পলিং আছে, আমি পুরোটা एग्जांपलগুলো সব টেক্সটাইলের রিলেটেডই দেব, যে টেক্সটাইলের বিভিন্ন স্যাম্পলিং গুলো করা হচ্ছে। নন র্যান্ডমের মধ্যে বলুন নিয়ে
পার্সপেক্টিভ, কোয়ার্টাস, নোভেল, এই চারটা আছে। তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কিছুই না, এটা হচ্ছে 1 বাই 1 লটারির মাধ্যমে সিলেক্ট করা হয়। ঠিক আছে, লটারি কিভাবে করা হয়, অনেকগুলো চেকবুক থাকে, একটা ইয়াতে থাকে, জাস্ট লটারির মাধ্যমে করা হয়, এটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা আমি বলছিলাম, যে উনি বললো যে স্যাম্পলিং ইন্টারভ্যাল থাকে। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংটা দেখেন তো বুঝতে পারেন কিনা, এটা আমি দেখাইছিলাম আপনাদেরকে, এটা বুঝতে পারেন? খেয়াল রাখেন, সব খায় ফেলছে। জি স্যার, বুঝতে পারলাম স্যার। এই যেমন দুই ঘর বাদ দিয়ে এরপরে দুই ঘর কেন বাদ দিল? দুই ঘর বাদ দেওয়াটাকে কি বলে? স্যাম্পলিং ইন্টারভ্যাল বলে। দুই ঘর এখানে 3, স্যাম্পলিং ইন্টারভ্যাল 3। এটা কি সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং? আমি কিন্তু ধরাবো, যে বুঝতেছেন কিনা আমাকে বুঝিয়ে দিবেন পরে। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এখানে মূলত স্যাম্পলিং ইন্টারভ্যাল থাকে। এখানে পপুলেশন কয়টা বলেন? 60টা। কি করতেছেন বলুন না? দেখেন এখানে পপুলেশন কয়টা? 60। আচ্ছা, ধরেন আপনি স্যাম্পল সিলেক্ট করবেন 20, এটা ধরেন ইচ্ছে মতো একটা সিলেক্ট করবেন, স্যাম্পল সিলেক্ট করবেন 20। সো স্যাম্পলিং ইন্টারভ্যাল মানে সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? পপুলেশনটাকে স্যাম্পল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তার মানে 60 ডিভাইডেড বাই 20। স্যাম্পলিং ইন্টারভ্যাল কত? 3। স্যার ইউ ফিক্স 3। হ্যাঁ, ফিক্স না, আপনি স্যাম্পল যে হিসেবে ধরবেন ওই হিসেবে তো আপনার স্যাম্পলিং 20টা স্যাম্পল ধরে নাকি 30টা স্যাম্পল ধরে ধরেন আপনি স্যাম্পল ধরছেন 10, সো স্যাম্পলিং ইন্টারভ্যাল তখন কি হবে? 6। তো স্যাম্পলিং ইন্টারভ্যাল যখন 3 অথবা 6, স্যাম্পলিং ইন্টারভ্যাল ধরেন আমাদের বের হয়েছে 3, তো এই তখন প্রথম যে তিনটা পপুলেশন আছে, প্রথম তিনটা পপুলেশন এইটার মধ্যে লটারি করবে। তো প্রথম তিনটা পপুলেশন মানে স্যাম্পলিং ইন্টারভ্যাল 3 না, তার মানে হচ্ছে 1 2 3, এই তিনটা ইউনিটের মধ্যে লটারি করবে। ধরেন লটারি করে আসছে হচ্ছে 3, লটারি করে আসছে হচ্ছে, তো 3 প্রথম স্যাম্পলিং ইন্টারভ্যালের জন্য আপনি 3 সিলেক্ট করলেন। দ্বিতীয় স্যাম্পলের জন্য দ্বিতীয় যে স্যাম্পলটা সিলেক্ট করবেন ওইটা হচ্ছে 3 3 করে বাড়বে, 1 2 3, সো 6। তারপরটা 1 2 3 9। বুঝা গেছে? এখন যদি স্যাম্পলিং ইন্টারভ্যাল হইতো স্যাম্পলিং ইন্টারভ্যাল যদি হইতো 6 আর প্রথমটা যদি লটারি করে আসতো 5, তাহলে পরেরটা কি হবে বলুন তো? 11 2 3 4 5 6 11, হ্যাঁ। আর স্যাম্পলিং ইন্টারভ্যাল যদি হয় 3 আর ইয়া যদি হয় আপনার 1, লটারিতে যদি ওঠো, মানে एग्जांपल কিন্তু এই, আচ্ছা আমি যে एग्जांपलটা দিছি এই एग्जांपल কিন্তু পরীক্ষা খাতায় দিবেন না, আপনারা যে যার ইচ্ছা মতো দিবেন, ঠিক আছে? এবং এইভাবে একটা एग्जांपल দিতে হবে। লটারি হচ্ছে না ওই যে এখানে লটারি হচ্ছে, হ্যাঁ, তিন এটা আসছে না ইন্টারভেল, যেখানে এই যে আলাদা হচ্ছে করে, নিবা 1 2 3, এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি নিবা, যে কোনো এটা একটা মন choice চায়, করো। হ্যাঁ, হয় তোমার 1 যেটা মন নিলা, চায়। তাহলে 3 নিলা, তাহলে 2 নিলা, তো ধর 1 নিছে, তাহলে 1 এর পরে 3 ঘর কত যাবে? 2 3 4, 4 এ যায় না। বুঝা গেছে? তিন ঘর করে আগাবে ওই যে ইয়ার জন্য মেয়েদের আপনি বুঝতে পারছেন? তিনটার ভাগের মতো করে আচ্ছা, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আসে। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এখানে মূলত, আচ্ছা হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস দুইটার কথা আসবে। তো হোমোজিনিয়াস কি হেটারোজিনিয়াস কি কার আইডিয়া আছে? আপনি বলেন, আপনার নাম কি জানি ভুলে গেছি। সুমাইয়া করি নাম সবাই ভুলে যায় কেন? আপনার নাম অনেক কঠিন। স্যার একটু বুঝি না স্যার, এটা মোস্ট র‍্যান্ডম নাম স্যার। আচ্ছা, সুমাইয়া করিম। আচ্ছা, এই হোমোজিনিয়াস হেটারোজিনিয়াস বলতে কি বুঝেন বলুন তো? আচ্ছা, হোমোজিনিয়াস মানে হচ্ছে সমগোত্রীয়, আর হেটারোজিনিয়াস মানে আলাদা আলাদা। ঠিক আছে? কিভাবে? ধরেন তুলা, তুলা এটা হচ্ছে সমগোত্রীয়, মনে করেন একটা হচ্ছে ইন্ডিয়ান কটন, একটা বাংলাদেশি কটন, তুলা, এটা কিন্তু হোমোজিনিয়াস। আর যখন আপনি বলতেছেন
কটন জুট হেটারোজিনিয়াস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো যেগুলা পপুলেশন হেটারোজিনিয়াস পপুলেশন মানে ডিফারেন্ট বিভিন্ন ক্যাটাগরিতে সেগুলোকে ডিফারেন্ট করা যায়, এগুলো হেটারোজিনিয়াস। তো হেটারোজিনিয়াস পপুলেশনের ক্ষেত্রে আমরা যে স্যাম্পলিংটা করি সেটা হচ্ছে স্ট্রেটিফাইড স্যাম্পলিং। স্ট্রেটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে হেটারোজিনিয়াস পপুলেশনটাকে ফার্স্ট স্টেপে হচ্ছে হোমোজিনিয়াস করে নিতে হবে। হোমোজিনিয়াস করে গ্রুপ আকারে ভাগ করে নিতে হবে। ধরেন আমি যদি एग्जांपल দেই, ধরেন এই যে খাবারের রুচির ক্ষেত্রে এটা একটা ধর্মের ইস্যু থাকে, তাই না? অনেক মেহা যেমন আপনার ক্ষেত্রেই অনেক ইস্যু থাকতে পারে যে ধরেন আমি দাওয়াত দিছি, তো এখানে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে। তো আমি তো কাউকে হচ্ছে খাওয়ার দিক দিয়ে সাংস্কৃতিক দিক দিয়ে মানে অপমান করতে পারি না। এই জন্য খাওয়ার কালচারগুলো যেহেতু ডিফারেন্ট তো এইটার ক্ষেত্রে একটা एग्जांपल দেওয়া আছে, আমি জাস্ট হচ্ছে বললাম ওটা একটা एग्जांपल। সো প্রথমে এগুলো মিক্স অবস্থায় আছে। সো প্রথমে আপনি যারা হিন্দু তাদেরকে একটা সেগমেন্টে রাখলেন, যারা মুসলিম তাদেরকে আরেকটা সেগমেন্টে রাখবেন, খ্রিস্টানকে আরেকটা সেগমেন্টে রাখলেন, বুদ্ধিস্টকে আরেকটা সেগমেন্টে রাখলেন, যেহেতু তাদের কৃষ্টি কালচারগুলো আছে। ঠিক আছে? তো তারপরে ওই যে হিন্দুর যে সেগমেন্টটা ওখান থেকে লটারি করে কিছু স্যাম্পল নেবেন, মুসলিমের যে স্যাম্পলটা ওখান থেকে লটারি করে কিছু স্যাম্পল নেবেন, বুদ্ধিস্টের নিলেন, খ্রিস্টানের নিলেন, সবগুলা থেকে আলাদা আলাদা করে স্যাম্পল নিলেন। এখন এটা যদি আপনারা না করতেন তাহলে কি অসুবিধা হতো? ট্রু রিপ্রেজেন্টেটিভ হতো না। কেন? কারণ যখন অনেকগুলো আছে, আমি একটা জায়গা থেকে যে স্যাম্পল নিলাম সব উঠলো ধরেন হিন্দু, তখন আমি যে ডিসিশন নিব যে আসলে আমি যে দাওয়াত দিয়েছি আমি কি খাওয়াবো, এখানে ডিসিশনে আসবে সব হচ্ছে খাসি। ঠিক আছে? ডিসিশনে আসবে না, তো এটা তো ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে। ট্রু রিপ্রেজেন্টেটিভ করতে গেলে আপনাদেরকে হচ্ছে হোমোজেনিয়াসে আগে ডিভাইড করে দিতে হবে, হেটারোজিনিয়াসটাকে, দেন প্রতিটা গ্রুপ থেকে আপনার লটারির মাধ্যমে স্যাম্পল নিতে হবে। তারপরে তো না আমি বুঝতে পারবো। এই যে দেখেন এইভাবে কিন্তু एग्जांपल দিতে ভাগ করে নিছে না, চারটা সেগমেন্টে দেখেন ভাগ করে নিছে। এই যে চারটা সেগমেন্ট এগুলাকে বলা হচ্ছে 4 স্ট্রেটা, এবং এই যে 4 স্ট্রেটা এটার উপর নামকরণ করে এটা হচ্ছে স্ট্রেটিফাইড স্যাম্পলিং টেকনিক। স্ট্রেটা মানে কি? স্ট্রেটা মানে এই যে চারটা ভাগে ভাগ করে নিছে না, এগুলা একটা হচ্ছে স্ট্রেটা। বুঝা গেছে? কে বুঝেন নাই বলেন? স্যার আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ দেন, আপনার ইচ্ছে মতো উদাহরণ দিবেন, এটা দিতে হবে এটা কোনো ফ্যাক্টর। যেমন আমরা যখন গার্মেন্টসে হচ্ছে মানে একটা ডিজাইনের অনেকগুলো টাইপস থাকে, যেমন মিডিয়াম মানে সাইজ থাকে, মিডিয়াম এক্সেল, লার্জ, তারপরে লার্জ, মিডিয়াম। তারপরে তো এগুলো যখন একসাথে থাকে তখন হচ্ছে আমরা মানে স্যাম্পলিংটা মানে ভালোভাবে করতে পারি না। তখন যদি আমরা আলাদা আলাদা ভাবে নেই তাহলে আমাদের মেজারমেন্টটাকে সঠিকভাবে পারি যে মানে কোনটা কি মেজারমেন্ট ঠিক আছে। ঠিক আছে। সো এটা একটা एग्जांपल হতে পারে। আপনারা ইচ্ছে মতো একটা ইচ্ছে মতো एग्जांपल দিতে পারেন। এরপরে কি আছে? এটা কি এক্সাম্পল টাইপের আছে? एग्जांपल টাইপের ধরেন আপনার দুইটা আসছে, যে একটা আরেকটার সাথে কম্পেয়ার করতে বলছে, এরকম আসতে পারে, শর্ট নোট আসতে পারে যে এটা এই স্যাম্পলিংটা কি, এটা একটু বর্ণনা করো। তখন আপনারা হচ্ছে ওই স্যাম্পলটা লিখে एग्जांपल দিয়ে বুঝাবেন। ঠিক আছে? এরপরে কি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং, ঠিক আছে? ক্লাস্টার স্যাম্পলিংটা কি? এটা হচ্ছে ওই এর আগেকার মতোই, এখানে হচ্ছে বিভিন্ন স্মল ক্লাস্টারে হচ্ছে ডিভাইড করা হয়। এটা एग्जांपल দেওয়া আছে, যেমন দেখেন। তারপর স্মল ক্লাস্টারে ডিভাইড করার পরে সেই প্রতিটা ক্লাস্টার থেকে লোডারের মাধ্যমে হচ্ছে সিলেক্ট করা হয়। ঠিক আছে? তো একটা एग्जांपल হচ্ছে ধরেন আপনি পারফরম্যান্স মেজারমেন্ট করবেন গার্মেন্টস ওয়ার্কারের, যে ঢাকা ডিভিশনে গার্মেন্টস ওয়ার্কাররা কতটা হচ্ছে দক্ষ, এটা বের করবেন। সো এটা বের করার জন্য ধরেন আপনি র্যান্ডমলি গেলেন, র্যান্ডমলি যায় আপনি হচ্ছে জাস্ট একটা ইন্ডাস্ট্রি থেকে ওয়ার্কার নিয়ে নিলেন, নিয়ে পারফরম্যান্স বের করলেন। এটা কি হইলো? এটা কি ঠিকঠাক মতো হইলো? হলো না। এই জন্য প্রথমে ক্লাস্টারে ডিভাইড করতে হবে। যেমন
আপনি প্রতিটা গার্মেন্টসকে একটা করে ক্লাস্টার ধরলেন, ঢাকা ডিভিশনে যতগুলো গার্মেন্টস আছে সবগুলো একটা করে ক্লাস্টার। তারপর প্রতিটা ক্লাস্টার থেকে আপনি কিছু কিছু ওয়ার্কার নিলেন, নিয়ে আপনি স্যাম্পলিং করলেন। এই যে এক্সাম্পল দিছে গার্মেন্টস ওয়ার্কার অফ ঢাকা সিটি, এটা পপুলেশন, আর ক্লাস্টার হচ্ছে ওয়ার্কার ইন ইচ গার্মেন্টস ফ্যাক্টরি। সো প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, মানে ইন্ডিভিজুয়াল না, ধরেন প্রতিটা গার্মেন্টসের ওয়ার্কাররা একটা ক্লাস্টার। তারপর প্রতিটা গার্মেন্টস থেকে আপনি স্যাম্পল নিলেন, স্যাম্পল নিয়ে পারফরম্যান্স মেজারমেন্ট করলেন, ঠিক আছে। কনভেনিয়েন্ট স্যাম্পল আছে, স্নোবল স্যাম্পল আছে, জোনিং টেকনিক, কোর স্যাম্পলিং আজকে শেষ করে দেব। আচ্ছা আবার দ্রুত যাই। স্নোবল স্যাম্পলিং, কনভেনিয়েন্ট স্যাম্পলিংটা মূলত ওইটার মতোই। স্নোবল স্যাম্পলিং এ মূলত কি করা হয়, এখানে প্রথমে একটা স্যাম্পলকে আইডেন্টিফাই করা হয়। एग्जांपल কি, স্টিলিং অফ প্রোটন ড্রাগ ইউজার এইজ পেশেন্ট। কিভাবে হতে পারে, ধরেন একটা 15 জনের গ্রুপ, আপনারা কতজন? আচ্ছা ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল 11 জনের একটা গ্রুপ, আপনারা হচ্ছে চুরি করছেন, ঠিক আছে, ধরেন প্ল্যানিং করে, ঠিক আছে, এমনি এক্সাম্পল দিচ্ছি, আপনারা তো ভালো বুঝছেন সেটা তো চাই। তো এই ক্ষেত্রে স্যাম্পলটা কিভাবে ডিনোট করবে, এই ক্ষেত্রে প্রথমে একজনকে আইডেন্টিফাই করা হয়। আপনাদের গ্রুপের মধ্যে সবচেয়ে বোকা কে? সত্যি ধরেন আমি সুমাইয়াকে ডিটেক্ট করলাম, তারপরে হচ্ছে তারপরে তার মাধ্যমে আপনাদের সবাইকে আইডেন্টিফাই করে আপনাদেরকে ধরলাম। এই যে স্যাম্পলিংটা, এটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, বুঝতে গেছে? মানে এখানে মূলত যে কোনো ভাবে একজনকে আগে ডিটেক্ট করা হয়, তারপর ওই গ্রুপে যারা যারা আছে ওদেরকে বের করে নিয়ে আসা হয়। এই টেকনিকটাই হচ্ছে স্নোবল স্যাম্পলিং, ঠিক আছে। এই যে সবাই ধরতে গেলে তো আগে একজনের ধরতে, হ্যাঁ ওর কাছ থেকে সব ইনফরমেশন নেওয়া হয়, কিন্তু টার্গেট করা হয় কাকে? যে সবচেয়ে বোকা তাকে কিন্তু টার্গেট করা হয়, ঠিক আছে। তাহলে সে সব বলে দিবে। স্যার আমাদের ক্লাসে সবথেকে চালাক কিছু বলেন তো? আপনাদের ক্লাসে কে? আপনি বলেন স্যার, আপনি সবাই কি ছিলেন? কে মম হতে পারে, ঠিক আছে না? কি যা একদম ঠিক আছে। আচ্ছা তো ড্রাগ ইউজারের ক্ষেত্রেও সেম, ওরা ধরলে কিন্তু ওরে মনে করেন ওরা যদি ধরি যে আপনি হচ্ছে আপনার সব ক্লাসমেটদের ইনফরমেশন দেন, সে কিন্তু হচ্ছে কোশ্চেন করবে যে কেন দিব, ভাববে যে কেন দিব। এই জন্য বোকাকে ধরা হয়। ওকে ধরে মনে করেন আমি বললাম যে হচ্ছে এটা একটা আমাদের ইয়া চলতেছে, এটা আমাদের একটা স্ট্যাটিস্টিক্স চলতেছে, আপনি হচ্ছে এই ইনফরমেশন গুলো দেন, আপনার ইনফরমেশন ওরা দিয়ে চলে গেছে। তো যারা বোকা হয় কিন্তু বলে দিবে। আচ্ছা স্নোবল স্যাম্পলিংটা বুঝে গেছে। এক্সাম্পল হিসেবে তাহলে ওইটাই লিখবেন পরীক্ষার খাতায়, লিখেন এক্সাম্পল কি বুঝেই নিল। এখন দেখেন জোনিং টেকনিক, এই যে আমি এখন আমাদের যেগুলো কাজে লাগে সেই স্যাম্পলিং টেকনিকগুলো নিয়ে আসছি। যেমন একটা হচ্ছে জোনিং টেকনিক। জোনিং টেকনিকে কি করা হয় বলেন? স্যার এগুলো পড়া লাগবে স্যার? হ্যাঁ স্যার তো স্যার জোন নাই স্যার, আর দরকার নেই স্যার, 13 পেজ পর্যন্ত লিখা আছে। দেখেন জোনিং টেকনিকটা হচ্ছে আমরা যে কটনের যে স্যাম্পলগুলো নেই, কটন ফাইবার, এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। এটার ক্ষেত্রে এটার 16টা প্রায় স্টেপ আছে। কয়টা স্টেপ আছে? 16টা না 10টা। তো এই 10টা স্টেপে কিভাবে স্যাম্পলিংটা নেওয়া হয় যাতে ট্রু রিপ্রেজেন্টেটিভ হয়, এই জন্য স্যাম্পলিংটা নেওয়া হয়। অনেকটা হাত, স্যার এটা মাথা ঘুরে যাচ্ছে তো সেটা। এটা তো খুবই সোজা। এটা প্রথমে আমি আমরা বলবো স্যার। কটনের যে বেলটা থাকে, আমি একবার বলে দেই। আমি বলি স্যার। বলেন। স্যার ওই যে প্রথমে যে কটন বেল থাকে স্যার, ওখান থেকে 4টা স্যাম্পল নেওয়া হয়। না ভুল গেছে। প্রথমে কটনের বেল থেকে 2 আউন্স ওজনে একটা স্যাম্পল নিয়ে আসা, তারপর বলেন। তারপর হচ্ছে এই 4টা ভাগ করে নেওয়া হয়। 4টা ভাগ কিভাবে করা হয়? সমান ভাগে 4টা ভাগ করা হয়। 4টা ভাগ করা হয়। তারপরে ওখান থেকে ওই 1 তারপর প্রতিটা ভাগকে 16 ভাগ করা হয়। 16 ভাগ করা হয়। মানে এইখানে হচ্ছে আপনার এইখান থেকে যদি 2 আউন্স থাকে তাহলে এখানে আসে কত আউন্স আছে? এটা হচ্ছে 2 আউন্সের 4 ভাগ। 0.5 0.5, অত বেশি চাল না।
আচ্ছা এখানে 0.5 আউন্স 0.5 আউন্স 0.5 আউন্স 0.5 আউন্স সমান 4 ভাগে বিভক্ত করব। তারপরে এই যে তুলাটা আছে এই তুলাটাকে প্রতিটাকে 16 ভাগ করা হলো। এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ, এটা 16 ভাগ। 16 ভাগ করা হলো। তারপর এই যে 16 ভাগের মধ্য থেকে একটাকে নেওয়া হলো। এইখানে 16 ভাগের মধ্য থেকে একটা 16 ভাগের মধ্য থেকে একটা 16 ভাগে কেন করব? এটা হচ্ছে টেকনিক নিয়ম। 16 ভাগই করতে হবে। হ্যাঁ একদম এক্স্যাক্টলি সেটাই করতে হবে। ঠিক আছে তারপর এই যে এটা তো হচ্ছে গুচ্ছ আকারে আছে এটাকে একটু অ্যালাইন করা হবে অ্যালাইন করা হলো এই জিনিসটা কিন্তু এখানে ওজনটা কিন্তু সেমই আছে তারপরে এটাকে হচ্ছে চারটা ভাগে ডিভাইড করা হলো চারটা ভাগে ডিভাইড করা হলো ডিভাইড করে এই যে স্যাম্পলটা নেওয়া হয়েছে এটা হচ্ছে না সবগুলা থেকে একটা নেওয়া হয়েছে কিন্তু এটার প্রথমটা এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থটা নেওয়া হয়েছে ঠিক সিমিলার ভাবে এটা কোনটা কোনটা নেওয়া হয়েছে এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম ঠিক আছে এইভাবে চারটা ভাগে নেওয়া হয়েছে মানে যাতে ট্রু মানে জিনিসটা যাতে একদম বায়াস না হয় স্যার এরকম একটা দেখে দিলেই হবে। একটা দেখাই দিলেই বাকিটা লিখে দিলেই হবে লিখবেন তো একটু এক্সপ্লেইন করবেন না এক্সপ্লেনেশনটা পরের পেজে আছে এই জিনিসগুলো লিখবেন তারপরে এইটাকে আবার অ্যালাইন অ্যালাইন করে এই চারটা আবার হচ্ছে মিক্স আপ করে অ্যালাইন করলেন এটা হচ্ছে 20 মিলিগ্রাম অফ স্যাম্পল আপনি হিসাব করে দেখবেন এই 2 আউন্সটা এখানে বারটার চায়ে এই 20 মিলিগ্রামই থাকবে যদি না মিলে তাহলে ভুল গেছে 2 আউন্স আউন্সটা কি আউন্স হচ্ছে একটা ওয়েটের একক মানে আপনার হচ্ছে 16 আউন্সে 1 পাউন্ড ধরা আচ্ছা এটা আপনি একটু দেখে নিন মানে এটা হচ্ছে ওই যে আমরা যে গ্রাম পাউন্ড তারপর কেজি আমরা যে ওয়েটের যে এগুলো আছে এটাও একটা ওয়েটের ঠিক আছে কত আউন্সে কত পাউন্ড একটু দেখুন এই যে এখানে এক্সপ্লেনেশন করা আছে বোথ সাইড ঠিক আছে এখন আসি হচ্ছে কোর স্যাম্পলিং কোর স্যাম্পলিংটা সোজা এটা মূলত হচ্ছে উল ফাইবারের ক্ষেত্রে করা হয় এগুলো এতগুলোর ভিতরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি সবগুলো ইম্পর্টেন্ট আচ্ছা কোর স্যাম্পলিং টেকনিকে আমাদের তো উলের হচ্ছে একটা বেল টাইপের থাকে সো এখান থেকে এই যে হাইড্রোলিক কোরিং মেশিন একটা ইউজ করা হয় যেটাতে একটা হচ্ছে কোর আছে হ্যাঁ এই যে প্লান্টস যেটা বলে প্লান্টস টিউব সো এটা মূলত হচ্ছে প্রথমত এই যে বেলটা যে আমাদের থাকে এই পুরো বেলটা এটাকে 8 ভাগে 8টা সেগমেন্টে ডিভাইড করা হয় ইকুয়াল ভলিউম অর্থাৎ এটাকে 8 ভাগে ডিভাইড করা হয় এই অনেক না কি করে কার সাথে তো কথা বলছিস হ্যাঁ এই যে বেলটাকে হচ্ছে 8টা সেগমেন্টে হচ্ছে ডিভাইড করা হয় ইকুয়াল ভলিউমে তারপর হচ্ছে এই যে আমি বললাম না যে একটা কোরিং টিউব থাকে এই টিউবটা প্রতিটা সেগমেন্টে হচ্ছে এইভাবে এটা হচ্ছে ঢুকে যায় ঠিক আছে আপনারা ওই যে চালের বস্তা থেকে চাল নেয় দেখছেন না একটা এই যে ছোট টিউবের মতো থাকে কিনছেন জীবন জি স্যার কিনি নাই স্যার মানে এইভাবে চালের বস্তা ঢুকে দিয়ে বাইরে করে নেয় ওখানে ওই যে ইয়াগুলো থাকে চোঙা দিয়ে চাল বের হয়ে আসে হ্যাঁ এরকম করা থাকে ওইটার মধ্যে চালগুলো থাকে দেখানোর জন্য দেখায় না অনেকেই চালের বস্তা থেকে যে কি আছে জি স্যার এই চালে আরো থেকে দেখায় স্যার হ্যাঁ আপনি তো একদম জানেন না জীবনে চাল কিনেন তাই না দেখবেন চালের মানে বস্তার ভিতরে কি চাল আছে একটা কোরের মতো ঢুকাই দেন বের করে আনে দেখ আপনি বুঝতে পারছেন আচ্ছা সো ঠিক ওইভাবে ওই প্রতিটা ইয়া থেকে ঢুকাই দিয়ে হচ্ছে 2.5 পাউন্ড এর স্যাম্পল কালেক্ট করা হয় ভিতর থেকে কেন না হয় বলেন দেখি স্যার যাতে ভিতরে যেতে কোনো ঢুকাইয়াম না থাকে অনেক সময় উপরে চালটা ভালো থাকে মাঝখানে চালটা ঝামেলা থাকে হ্যাঁ সো স্যাম্পলিংটা কিন্তু ঠিক সেরকম সো আমরা এখন ফাইবার স্যাম্পলিং অফ কম স্লাইভার ও রোবিং ও ইয়ানে এটা স্যাম্পলিংটা কিভাবে করা হয় এটা দেখবো সেটা হচ্ছে আমি একটা শর্টকাটে বলে দিচ্ছি এটা হচ্ছে স্লাইভার এই যে এটা আছে না স্লাইভার থেকে ফাইবার কিভাবে স্যাম্পল নেওয়া হয় মানে একটা স্লাইভার আছে এই স্লাইভারে কি ফাইবার ইউজ করা হয়েছে কত লেন্থের ইউজ করা হয়েছে এটা কিভাবে দেখবেন এই যে স্লাইভারটা বসানো হয় বসানোর পরে এখানে দুইটা ভেলভেট বোর্ড থাকে এই যে এটা একটা ভেলভেট বোর্ড এটা একটা ভেলভেট বোর্ড দুইটা ভেলভেট বোর্ডের মাঝখানে স্লাইভারটা বসানো হয় আর উপরে একটা ওয়েটেড গ্লাস প্লেট থাকে যেটা দিয়ে এটা চাপা দেওয়া হয় ভেলভেট বোর্ডের উপর স্লাইভারটা আছে আর স্লাইভারটার উপরে হচ্ছে এই গ্লাস প্লেটটা আছে তারপরে এই যে আমাদের কিছু হচ্ছে পিন থাকে
এটাকে বলা হয় গ্রিপ। এই যে গ্রিপ, গ্রিপ মানে হচ্ছে, গ্রিপ মানে কি চিমটা। তো এই যে মাথা থেকে, এই মাথা থেকে এগুলাকে অ্যালাইন করা হয়, অ্যালাইন করে প্রথমত অ্যালাইন করে কিছু পরিমাণে ফাইবার ফেলে দেওয়া হয়। কারণ আপনি যখন স্লাইডারটা নিছেন তখন কেটে নিছেন না, কেটে নিছেন, তো কেটে নেওয়ার কারণে তো অনেক ফাইবার কেটে গেছে, আপনি তো ট্রু লেন্থটা পেলেন না। কে আচ্ছা, আপনি তো লেন্থটা পাইলেন না, ট্রু লেন্থটা পাইলেন না। এই জন্য যে যে ফাইবারগুলো কাটা এগুলো আগে বাদ দিয়ে দিতে হয়, এই ফাইবারগুলোকে বাদ দিতে হয়। তারপরে আপনার একদম একক লেন্থের ফাইবারগুলো এখানে থাকবে। তারপরে এই গ্রিপ দিয়ে আপনি হচ্ছে এক একটা করে ফাইবার খুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে মেজারমেন্টগুলো আছে যে কত মিলিমিটার পর্যন্ত নেবেন, কত মিলিমিটার পর্যন্ত খুলে দেবেন, এগুলো একটু দেখে নেবেন। এক্সপ্লেনেশনে আমি যেগুলো বলতেছি এগুলাই আছে। হ্যাঁ, তারপর আমরা ইয়া থেকে কিভাবে করব, সুতা থেকে ফাইবার যদি স্যাম্পল আকারে নিতে চাই, প্রথমে হচ্ছে এটা কিন্তু সুতা ইয়ার। হ্যাঁ, ইয়ারটাকে যদি আমরা আনটুইস্ট করি এরকম হবে না, এরকম হবে। তো এটাও একটা ভেলভেট বোর্ড, ভেলভেট বোর্ডের উপরে আমরা আগে সুতাটা দেই, সুতাটা দেওয়ার পরে একটা মাথা আনটুইস্ট করি, আনটুইস্ট করার পরে একটা গ্লাস প্লেট এখানে বসাই দিই। গ্লাস প্লেটটা এমন ভাবে বসাই যেটা হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেটলি কিছু পরিমাণে ফাঁকা থাকে, কিন্তু শেষের দিকে অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিমিটার, শেষ থেকে 5 মিলিমিটার, এজ থেকে 5 মিলিমিটার উপর থেকে আমরা যখন আনটুইস্ট করি এই সুতাগুলা কিছু পরিমাণে আবার ফাইবারগুলো ফেলে দেওয়া হয়, যেগুলো হচ্ছে কারণ আপনি যখন সুতাটা নিছেন কেটে নিছেন তো কিছু ফাইবার কেটে গেছে, যে ফাইবারগুলো কেটে গেছে ওগুলো বাদ দেন। বাদ দেওয়ার পরে তারপরে যে ফাইবারগুলো আছে ওগুলা যদি আপনি একটা একটা করে গ্রিপের মাধ্যমে খুলে আনেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে এখানে কত লেন্থের তুলা ইউজ করা হয়েছে। পারবেন না, এটা সবকিছু আপনি কোয়ালিটি বের করতে পারবেন ফাইবারগুলো যদি নিয়ে আসতে পারবেন। এইভাবে ফাইবারগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। তারপরে যাই, তারপরে ইয়ার্ন স্যাম্পলিং, আচ্ছা ফ্যাব্রিক স্যাম্পলিং টেকনিক দেখেন। ফ্যাব্রিক স্যাম্পলিং টেকনিক এইখানে দেখেন, এটা হচ্ছে ধরেন আমাদের ফ্যাব্রিকে যেমন শাড়িতে যদি আমি একদম এক কর্নার থেকে একটা স্যাম্পল কাটি তাহলে কি এটা ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে? কেন হবে না বলুন তো? কারণ শাড়ির এক এক জায়গায় এক রকম ডিজাইন থাকে, শাড়ির এক এক জায়গায় এক এক ধরনের ডিজাইন থাকে, শাড়ির এক এক জায়গায় এক এক ধরনের স্ট্রাকচার থাকে। যেমন মেয়েদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের ড্রেসে দেখবেন সাইডে যে জিনিসগুলো থাকে এজে, যেমন এই যে আপনার হাতে আছে, তারপর থ্রি পিসের একদম নিচে, তো এগুলোর যে স্ট্রাকচার, এগুলোর যে ডিজাইন, এটা তো মেইন যে বডি এটার সাথে তো মিলে না। তো আপনি ধরেন এক জায়গা থেকে স্যাম্পল কেটে নিলেন ফ্যাব্রিকে, নিয়ে বললেন যে আমার ফ্যাব্রিকটা, আমার জামাটা হচ্ছে এই কাপড়ে, এটা দিয়ে তৈরি, তাহলে কি এটা হইল? হইল না। এই জন্য ফ্যাব্রিক স্যাম্পলিং এর ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করা হয়, এখানে লিখে দেওয়া আছে যে when taking fabric sample from a roll of fabric certain rules must be observed। অর্থাৎ আমরা একটা ফ্যাব্রিক রোল থেকে যখন একটা ফ্যাব্রিকের স্যাম্পল নেব এই রুলসগুলো মাস্ট বি অবজার্ভ করতে হবে। এক নম্বরে হচ্ছে, দেখতে পাচ্ছি না, ফ্যাব্রিক স্যাম্পল আর অলওয়েজ টেকেন ফ্রম দ্য ওয়ার্ক এন্ড ওয়েভ সেপারেটলি প্রপার্টিজ। আচ্ছা, ওয়ার্ক ডিরেকশনে নিতে হবে, ওয়েভ ডিরেকশনে নিতে হবে। ধরেন এটা যদি ফ্যাব্রিক হয়, এটা যদি ফ্যাব্রিক হয়, এটা কি ডিরেকশন? অনেক না? হ্যাঁ স্যার, এটা কি ডিরেকশন? হরিজন্টাল। সরি স্যার, ওয়ার্ক ডিরেকশন। আচ্ছা, ওয়ার্ক আর ওয়েভ কি? স্যার ওয়ার্ক হচ্ছে মানে যে কানা সুতাটা থাকে ওটা হচ্ছে ওয়ার্ক, আর ওয়েভ হচ্ছে যে সুতাটা হচ্ছে মানে পাঁচ যেটা মাগুর থেকে পড়েন সুতা বলে। সো আমাদের দুই দিকের দুই ডিরেকশনে স্যাম্পল কেন কাটতে হবে বলেন তো? দুই ডিরেকশনে, মানে এই ডিরেকশনে স্যাম্পল নিতে হবে, এই ডিরেকশনে স্যাম্পল নিতে হবে। কেন? তো কারণ ইয়ার্ন চেক করার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে উনি মোটামুটি ঠিক বলছে যে ওয়ার্কের যে ইয়ার্নের প্রপার্টিজ, ওয়েভটের ইয়ার্নের প্রপার্টিজ সেম হয় না। কারণ আমরা জানি ওয়ার্ক সুতায় টুইস্ট বেশি থাকে না, ওয়েভ সুতায় টুইস্ট বেশি থাকে। ওয়ার্ক সুতায় টুইস্ট বেশি থাকে, ওয়েভটের কম সাইজিংও করা থাকে। সো আপনার এক এক দিকে ফ্যাব্রিকটার প্রপার্টিজ এক এক রকম থাকে। যেমন ওয়েভ সুতাগুলো যে দিক থাকে ওই দিকে কিন্তু একটু বেশি ইলাস্টিক হয়, ঠিক আছে, কারণ এটা পাতলা মানে টুইস্ট বেশি থাকে না, ঠিক আছে, ওই দিকে স্ট্রেংথও কম শো করে। বুঝা গেছে? সো আমাদের প্রতি ডিরেকশনই দিতে হবে, কারণ প্রতিটা ডিরেকশনে ফ্যাব্রিকের প্রপার্টিজগুলো ডিফারেন্ট। তারপরে হচ্ছে অবশ্যই মার্ক করে নিতে হবে যে কোনটা ওয়ার্ক ডিরেকশন, কোনটা ওয়েভ ডিরেকশন। তারপরে হচ্ছে সেম ওয়ার্ক এবং সেম ওয়েভ ডিরেকশনে স্যাম্পল নেওয়া যাবে না। ধরেন এই যে এই স্যাম্পলটা নিছেন, এই যে দেখেন এখানে একটা স্যাম্পল কাটছেন,
ঠিক এখানে একটা স্যাম্পল কাটছি, এটা পুরোটা ফেব্রিক, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়নি, কারণ এটা আর এটা তো সেম, কারণ ওয়ার সুতাগুলো তো এইভাবে আছে। তার মানে আপনি যখন এটা স্যাম্পল কাটছেন, একই সুতা স্যাম্পল কাটছেন, তো একই সুতা স্যাম্পল তো আপনার দোকান নেই, আপনাকে এখানে একটা কাটতে হবে, এখানে একটা কাটতে হবে। তার মানে এইখানে যে টানা সুতাটা ইউজ হয়েছে, এখানে তো সেম টানা সুতা ইউজ হয়নি, কারণ এইখানে যে সুতাটা এটা তো আলাদা সুতা। সো এই অনুযায়ী আপনাকে স্যাম্পল কাটতে হবে। এটা হচ্ছে ইনকারেক্ট স্যাম্পলিং, মানে এরকম সেম স্যাম্পলিং নেওয়া যাবে না। ঠিক সিমিলার ভাবে ওয়েবটার ক্ষেত্রেও এই যে সিমিলার লাইনের স্যাম্পল নেওয়া যাবে না, কারণ এটা একটা সুতারই স্যাম্পল, তারপর এইভাবে নিতে হবে, এটা ঠিক আছে, এগুলা হচ্ছে কারেক্ট স্যাম্পলিং। কিন্তু এটা কিন্তু হচ্ছে রং স্যাম্পল। আমাকে এটা বুঝায় দেন। আমি বলবো বুঝায় দেন, কে বুঝায় দেন? নাম্বার আছে, হ্যাঁ নাম্বার আছে না, নাম্বার নাই, কিন্তু অ্যাটেন্ডেন্স মিস হয়ে যেতে পারে না বুঝাইতে। ওটা একটা ক্লিক দিয়ে আসেন ইন্টারনেট, ধরেন অ্যাটেন্ডেন্স দিলাম না। অ্যাটেন্ডেন্সের মূল উদ্দেশ্য কি? যে আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন। ক্লাসে যদি না কিছু বুঝে তাহলে তো উপস্থিত ছিলেন না, বুঝাতে তো সুন্দর করে। আর আপনারা যারা আছেন মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন বুঝান, হ্যাঁ সামনে যা বুঝলাম। মানে ফেব্রিক স্যাম্পলিং টেকনিকটা কিভাবে আমরা ফেব্রিক থেকে স্যাম্পল কাটবো। তো আমরা পড়তেছি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিক্স মানে হচ্ছে পরিসংখ্যান। তো সেখানে হচ্ছে আমাদের হচ্ছে ফেব্রিকের মাঝেও আমাদের স্ট্যাটিস্টিক্স আছে। তো সেটা কিভাবে, কারণ ফেব্রিক যখন আমরা পাই, হ্যাঁ এই ফেব্রিকটা হচ্ছে ওভেন ফেব্রিক। তো এই ওভেন ফেব্রিকটা আমরা কিভাবে হচ্ছে চেক আউট করবো যে এখানে সুতাটা মানে কি পরিস্থিতিতে আছে। হ্যাঁ, তো এই ওয়ার্কের সুতাটা হচ্ছে এই যে আমরা এখানে একটা দেখতেছি, এই বরাবর যে সুতাটা আছে এখান থেকে একটু কাটছে, এখান থেকে একটু কাটছে, হ্যাঁ মূলত হচ্ছে একই সুতা থেকে কাটছে। না মানে কি, এটা হচ্ছে একটা ভুল হয়েছে, কারণ একই বরাবর কাটলে তো এখানেও যা আছে এখানেও তো তাই আছে। এই জন্য হচ্ছে এটা মানে এটা একটু পিছনে বা একটু সামনে কাটতে হবে, মানে এটা বরাবর কাটা যাবে না। হ্যাঁ, তো এটা পিছনে বা একটু সামনে কাটলে হচ্ছে তখন কি এটা এই সুতাটা হচ্ছে ভেরিয়েশন পাওয়া যাবে। হ্যাঁ, তখন এটা হচ্ছে যে মানে সিম্পল সুতা আমরা স্যাম্পলিংটা পাবো। হ্যাঁ, তখন এটা হচ্ছে একটা মানে স্যাম্পলিং হবে আর নইলে এটা স্যাম্পলিং হবে না। তো মানে ঠিক অপর দিকেও যে ওয়েফটের যে পার্টটা আছে, যে ওয়েফটের সাইডেও ঠিক মানে বরাবর ওয়েফ বরাবর এক সুতা বরাবর কাটা যাবে না, একটু 19-20 করে কাটতে হবে। হ্যাঁ, যাতে মানে আচ্ছা ওয়ার্কের দিকেও স্যাম্পল নিছে, ওয়েফটের দিকেও স্যাম্পল নিছে, এটার কারণ কি? হ্যাঁ, এটা কারণটা হচ্ছে ওয়ার্কের যে ইয়ার্ন আর ওয়েফটের যে ইয়ার্ন দুইটার ভিতরে পার্থক্য আছে। সেটা হচ্ছে ওয়ার্কের ইয়ার্নটা হচ্ছে স্ট্রেংথ বেশি থাকে, কারণ এটা হচ্ছে টান খেয়ে থাকে, যার কারণে এটাকে টানা সুতা বলবো। হ্যাঁ, আর যে ওয়েফটের সুতাটা, সেই সুতাটা হচ্ছে আমার শাটলের থেকে বের হয়ে আসে। আচ্ছা সাইড থেকে কি স্যাম্পল নেওয়া যাবে, একদম ফেব্রিকের কর্নার থেকে? না, ফেব্রিকের কর্নার থেকে স্যাম্পল এটা কিন্তু মেজারমেন্ট আছে, ওই যে দেখেন একদম নিচ থেকে উপরের প্যানেলটা দেখেন, স্যাম্পল শুড নট বি টেকেন ফ্রম উইথিন 50 মিলিমিটার অথবা 2 ইঞ্চি of the cell base as the fabric properties can changes at the edge and they are no longer representative of the bulk. Bulk মানে কি? পুরোটা। সো স্যাম্পলটা আমাদের অবশ্যই এমন ভাবে কাটতে হবে যেটা সেল বেস থেকে 50 মিলিমিটার দূরে থাকবে অথবা 2 ইঞ্চি সেল বেস থেকে দূরে থাকবে। কেন? কারণ সেল বেসের যে ফেব্রিকের প্রপার্টিজ, স্ট্রাকচার, এটা পুরো ফেব্রিকের যে বডি এটার সাথে মিলে না, ট্রু রিপ্রেজেন্টেটিভ না। ওখানে যে এই যে বলছে বালকে নো লঙ্গার রিপ্রেজেন্টেটিভ। আরেকটা জিনিস বলছে নিচে একদম, এটা পড়েন তো, make sure not to take sample from the creased, wrinkle or damaged portion of the fabric. ইফ এনি যদি থাকে মানে আমরা ফ্যাব্রিক দিকে তো অনেকগুলো আমরা ফল্ট করছিলাম, সেখানে অনেক সময় রিঙ্কেল করে বা মানে ফ্যাব্রিকে একটা ইয়ার মিসিং হইতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের হচ্ছে স্যাম্পলটা নিলে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই যে রিঙ্কেল অথবা ক্রিজ, এটা তো ভাঁজ। হ্যাঁ, ধরেন একটা ফেব্রিক ভাঁজ অবস্থায় আছে, আপনি স্যাম্পল কাটলেন ধরেন 5x5, এটা কি যখন আপনি স্যাম্পলটা কাটবেন তখন 5x5 থাকবে? না এটা বেশি হয়ে যাবে, কারণ ভাঁজ অবস্থায় ছিল। সো এই জিনিসটা মেক শিওর করতে হবে, এই রুলসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? পরীক্ষা থাকবে। আর আমি হচ্ছে যেগুলা
বলতেছি ইম্পর্টেন্ট এগুলা কিন্তু আসে, ঠিক আছে? বুঝাইতে পারছি স্যার? বুঝাইতে পারছেন নাকি? আচ্ছা, এখানে কিছু হচ্ছে আমরা স্যাম্পলিং গুলো করি, এই যে স্যাম্পলিং এর যে টেকনিক গুলো করলাম, এই টেকনিক গুলো কিন্তু এমনি এমনি আসে না। এগুলা কিছু স্ট্যান্ডার্ড মেথড আছে, যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথড অফ স্যাম্পলিং। সো এখানে হচ্ছে কটন ফাইবার স্যাম্পলিং করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেথড আছে, দেন হচ্ছে ফাইবার স্লাইভার ও রো টো এবং এগুলা টেস্টিং করার জন্য একটা স্যাম্পলিং মেথড আছে যে ASTM D3333। এটা ASTM মানে কি? আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড। হ্যাঁ, সো এই আপনার হচ্ছে ASTM এর কিছু মেথড আছে, এরা হচ্ছে মূলত কিছু স্ট্যান্ডার্ড মেথড দেয়। এই মেথডে আমরা হচ্ছে এই টেস্টগুলো মূলত করে থাকি, বিভিন্ন স্যাম্পলিং টেকনিকগুলো করে থাকি। সো এগুলা এখানে লেখা আছে, এগুলো আপনারা গুগল স্কলার থেকে ডাউনলোড করতে পারবেন যদি টাকা থাকে। ঠিক আছে, এই স্লাইডটা মূলত এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আপনাদের মিডিয়ার হচ্ছে সিলেবাস। নেক্সট ক্লাসে কি করবেন? নেক্সট ক্লাসে কার কি সমস্যা, কার কি প্রবলেম, এগুলো নিয়ে একদম সলভ করে দেব।